श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्वेषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। মাত্র 4 জন, বাকিরা কি জয়েন করবেন না? আচ্ছা, আমরা আম, শনিবারের ক্লাসগুলোতে এখন যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে অব্যয়। আমাকে কেউ একজন বলুন, অব্যয় জিনিসটা কি? যে পদের তিন লিঙ্গে তারপরে সকল বিভক্তিতে বচনে কোনো পরিবর্তন হয় না, একই থাকে। হ্যাঁ, আমরা বাংলাতেও পড়েছি যে আমাদের 5টা পদ আছে বাক্যে, তার মধ্যে একটা হচ্ছে অব্যয়। অব্যয় কোনগুলো? যেগুলো হচ্ছে বাক্যের অন্য কোনো শব্দের কারণে বা অন্য কোনো শব্দের প্রভাবে পরিবর্তিত হয় না। তো এগুলোকে কি বলে? এজন্য অব্যয়। এখন এই অব্যয়গুলো তো অন্য কোনো আম, শব্দের প্রভাবে পরিবর্তিত হয় না, আবার নিজেরাও কখনো কোনো কারণে পরিবর্তিত হয় না। কিন্তু এমন অনেক অব্যয় আছে যারা অন্য একটা শব্দকে প্রভাব বিস্তার করে তার বিভক্তি এবং বচন পরিবর্তন করতে পারে। তো যে সকল অব্যয় অন্য একটা শব্দকে বা অন্য একটা পদকে এরকম প্রভাব বিস্তার করে পরিবর্তন করতে পারে, সেই সকল অব্যয়কে কি বলে? প্রভাবী অব্যয়। আর যে সকল অব্যয় সাধারণত কোনো বাক্যের কোনো শব্দের উপরেই নিজের প্রভাব খাটায় না বা নিজেও পরিবর্তিত হয় না, তো সেগুলোকে কি বলে? অপ্রভাবী অব্যয়। তাহলে আমরা জানলাম যে অব্যয় হচ্ছে দুই ধরনের, একটা প্রভাবী, একটা হচ্ছে অপ্রভাবী। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, অব্যয় নিজে কখনো পরিবর্তিত হবে না। প্রভাবী হোক অপ্রভাবী হোক, ওরা নিজেরা সবসময় ঠিক থাকবে। যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে পাশের যে শব্দটা ওটার সাথে কানেক্টেড, সেটাতে, যে সম্পর্কিত যে শব্দটা আছে সেটাতে। এখন আমরা গত ক্লাসে আমাদের যে ক্লাস নোটটা ছিল সেটার একদম উপরের দিকে যে শ্লোক আকারে বা যে ছন্দ আকারে যেটা ছিল, কি ছিল? যে সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যন্ন বিয়তি তদব্যয়ম। দেখুন, এখানে আহ অব্যয়ম এই শব্দটা হচ্ছে বাক্যের কর্তা। আর এই অব্যয়ের যে বিশেষণ সেটা হচ্ছে সদৃশ। তো এখানে আমরা বাকি যে সব শব্দগুলো দেখছি সেগুলো দেখছি সব ত্রিষু লিঙ্গেষু সর্বাসু বিভক্তিষু বচনেষু সর্বেষু। এখন কেউ একজন বলুন, এই যে সুযুক্ত যে রূপটা এটা কোন ক্ষেত্রে হয়, কোন বিভক্তির কোন বচনে হয়? আচ্ছা, এটা হচ্ছে সপ্তমী বিভক্তির বহু ষষ্ঠীর বহু বচনে নাকি দিদি? না, সপ্তমীর বহু বচনে হয়। ও, সপ্তমী বিভক্তি বহু বচন। হ্যাঁ, সপ্তমী বিভক্তি আমরা কোনগুলো জানি? এ, এ বা ইয়া, মানে যেটা আমরা বাংলায় অন্তঃস্থ বলি ওরকম, যখন কাজে, এখানে আমরা এ যুক্ত করেছি, আহ এরকম করে যখন যে শব্দগুলো থাকে। তো আমরা তাহলে এই শব্দগুলোর একটু ভেঙে ভেঙে দেখি ব্যাকরণগত দিক থেকে। সদৃশম, এটা তো বললাম এই শব্দটা হচ্ছে অব্যয়, অব্যয়ম। এটা যেহেতু অব্যয় শব্দটা যেহেতু নপুংসক লিঙ্গ বা ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো হয়েছে, প্রথম আর এক বচন, প্রথম আর এক বচনে কি হয়? ফলম। তাই অব্যয় থেকে হয়েছে অব্যয়ম। আর সদৃশ শব্দটা যেহেতু এর
বিশেষণ, তাই এটাতেও হচ্ছে ওই ক্লিবলিঙ্গের রূপটাই লেগেছে, ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচনের রূপটা লেগেছে। তাহলে সদৃশম শব্দটা আমরা পেলাম। তারপর ত্রিশু, ত্রি, ত্রি শব্দটা আপনারা ব্যাকরণ কণিকাতে এবং কৌমুদীতে দুটোতেই পাবেন। কণিকাতে হচ্ছে যেখানে শব্দরূপগুলো আছে সেখানে শেষ দিকে করে শব্দের কিছু শব্দরূপগুলো আছে। শব্দ বলছি না, সংখ্যার, সংখ্যা বলতে এক, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, এরকম করে করে কিছু আছে। তো ওখানের মধ্যে দেখবেন যে এরকম সংখ্যাবাচক যে শব্দগুলো, ওগুলোরও হচ্ছে বিভক্তি এবং বচন ভেদে রূপ আলাদা হয়। ওখানের মধ্যে যে ত্রিশু, ত্রিশুটা দেখবেন ওটা হচ্ছে তিন যে শব্দটা, ত্রয়া, ওই শব্দটার সপ্তমী বহু বচনের রূপ ত্রিশু। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝতে পারি, যে এটা বহু বচনে আছে। আর এটার আহ অর্থ কি, যেহেতু তিন, তাহলে হচ্ছে তিনে, তিনে কি, কোন তিনে, তিন। তারপর বললো বচনেষু, বচনেষু মানে কি বললো, তিনটা বচন আমরা জানি সংস্কৃততে। আচ্ছা, প্রথমে লিঙ্গের কথা বলেছে, লিঙ্গেষু, প্রথমে তিনটা লিঙ্গের কথা বলেছে। তিনটা লিঙ্গ কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই তিনটা লিঙ্গে, তারপর হচ্ছে সর্বাসু, সর্ব শব্দ থেকে এসেছে। সর্ব শব্দটা হচ্ছে একটা সর্বনাম পদ। আমরা জানি যখন হচ্ছে বিশেষ্যর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোকে সর্বনাম বলে। এই সর্ব, এই শব্দটাও হচ্ছে ব্যাকরণ কণিকা কৌমুদীতে আপনারা শব্দরূপে পেয়ে যাবেন। ওটার সপ্তমীর বহুবচন রূপ হচ্ছে সর্বাসু। তো ওখান থেকে সর্বাসু শব্দটা এসেছে। দেখুন, সার্ভার শব্দটার ক্ষেত্রে আরেকটা যেটা দেখবেন সেটা হচ্ছে তিনটা লিঙ্গের মধ্যে রূপ আছে। কিসের কিসের? পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তো আপনারা দেখবেন ওখানের মধ্যে কিছু প্রায় পুরোটাই একই, কিন্তু হালকা একটু ডিফারেন্স আছে, ওটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে সার্ভাসু, এটা তো বললাম সপ্তমীর বহুবচন। তারপর বিভক্তিষু, একই রকম ভাবে এটাতেও সপ্তমীর বহুবচন লেগেছে। ওই যে আমরা ওই দিন যেটা পড়লাম, যে একটা বিশেষণে যদি আহ বিশেষ্যের মতো সপ্তমীর বহুবচন হয়, তাহলে সবগুলোতেই সপ্তমীর বহুবচন হবে। তারপর বচনেষু চ সর্বেষু, অর্থাৎ তিনটা লিঙ্গের মধ্যে সবগুলোতে এবং তিনটা বচনের মধ্যে সবগুলোতেই যন্ন ব্যতি, যে আহ যে শব্দগুলোর বা যে পদগুলোর কোনো ব্যতি বা পরিবর্তন হয় না, তাকে কি বলে? তদ অব্যয়ম। তদ মানে হচ্ছে সেটাই বা সে, তো সেটাই হচ্ছে তদ অব্যয়ম, তদ অব্যয়ম, এভাবে হয়েছে। তাহলে এটার পুরোটা বাংলা অর্থ করলে আমরা বুঝতে পারি যে তিন লিঙ্গ, তিন সকল বিভক্তি এবং তিন বচনে যার কোনো রূপ রূপ পরিবর্তিত হয় না, তাদেরকে অব্যয় বলে। এরপর আছে আমাদের এতগুলা, এত বড় একটা লিস্ট আছে, যে প্রভাবী অব্যয় আর অপ্রভাবী অব্যয়। এখন এটা দেখে স্বভাবতই একটু ভয় লেগে যেতে পারে যে এতগুলো কিভাবে শিখবো। তো এগুলোর মধ্যে আমরা হচ্ছে যেগুলো বেশি প্রচলিত হয় সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন গল্পে দেখব, আর হচ্ছে কিছু কিছু আমরা প্র্যাকটিস করব। তো আজকে হচ্ছে আমরা ওই অব্যয়গুলো, মানে যেগুলো বেশি প্রচলিত, যেগুলো বেশি ব্যবহৃত হয়, যেগুলো আমাদের সব সময় লাগবে, সেরকম কিছু অব্যয়ের ব্যবহার শিখব। এবং এই অব্যয়গুলো যেহেতু অনেকগুলো, তাই একটা ক্লাসে শেষ হবে না, প্রভাবে আছে অপ্রভাবে আছে। তো এরকম পরপর দুই তিনটা ক্লাস হচ্ছে এই অব্যয়গুলোর হচ্ছে প্রয়োগগুলো আমরা দেখব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু রেসপন্স করবেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে দিদি। ঠিক আছে। দেখুন, এখানে হচ্ছে আমরা প্রথমেই যে অব্যয়গুলো নিয়েছি সেটা হচ্ছে, এখানে হচ্ছে একটু গুছানো আছে সবগুলো, ওখানে তো সব পরপর আছে, আহ দেখে অতটা বোঝা যায় না। তো আমার এখানে কি কি হয়েছে, যে একই টাইপের যেগুলো সেগুলো সব আমি একসাথে করে রেখেছি। যেমন
দেখুন এখানে সেখানে তারপর সব জায়গায় এরকম করে পরপর তিনটা আছে। তো এখানে যেটা আমরা ব্যবহার করি এই জায়গা বোঝাতে সেটা হচ্ছে অত্র। একই রকম ভাবে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে কি ইহা। এখন অত্র আর ইহা এই দুটোর মধ্যে হালকা পার্থক্য আছে। অত্র সাধারণত স্থানকে বোঝায়, আহ এবং এই অত্র দ্বারা আহ, যে স্থানকে বোঝায় সেটার আয়তন সাধারণত কম হয়। এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে বললাম। আর ইহ দ্বারা অনেক বিস্তৃত এলাকা যেটা সেটাকে বোঝায়। যেমন আমরা যদি বলি যে শুধু একটা জেলা বা উপজেলার নাম বলি তখন আমরা অত্র ব্যবহার করব, আর যদি পুরো বিশ্বকে ধরে নিই তখন আমরা কি ব্যবহার করব? ইহা। এটা একটা ব্যবহার। আর ইহা শব্দটার আরো একটা ব্যবহার আছে, যে ইন দ্যাট কেস, মানে কোন স্থান, অত্র দ্বারা তো শুধু স্থান নির্দেশ করে, কিন্তু ইহা শব্দটা দ্বারা ইন দ্যাট কেস বা আহ, অবস্তুবাচক যেগুলো সেগুলোর ক্ষেত্রে আহ ব্যবহৃত হয়। এই শব্দ, এই আমরা যে বলি এই দেশ, এই আহ এই বিষয়, তো সেরকম এই শব্দটার আমরা যদি সংস্কৃত করতে চাই সেটাকে ইহা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা সাধারণত যদি এখানে বুঝাতে চাই তাহলে আমরা সবচেয়ে বেশি প্রেফার করব কোনটাকে? অত্র। অত্র। অত্র অর্থ কি? এখানে। এখানে একটা উদাহরণ আছে, রামঃ অত্র বসতি। অত্র শব্দটার বাংলা হচ্ছে এখানে। তো আপনারা আম, দেখি আমি বলি। সজল দাস মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ দিদি, আছে। হ্যাঁ, আপনি এখানে দিয়ে অথবা অত্র দিয়ে একটা বাক্য বলুন, আমরা তারপর একসাথে অনুবাদ করব সেটা। অত্র দিয়ে। হ্যাঁ, মানে এখানে বাংলায় ওই আমরা বাক্য রচনা করি না, তো এখানে দিয়ে একটা বাক্য বলুন। হ্যাঁ। আহ এটা যদি বলতে চাই তাহলে অত- অত্র তিষ্ঠতু, হ্যাঁ। মানে এখানে থাকো। অর্থটা এমন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তিষ্ঠাতু এটা হচ্ছে লোট লকারের প্রথম পুরুষ এক বচন, বা অত্র তিষ্ঠাতু বা এখানে থাকো। ঠিক আছে। এরপর আছে যেটা, সেটা হচ্ছে তত্র। আমরা বাংলায় খুব সহজে বলে ফেলি যত্র তত্র। এটা কিন্তু অ্যাকচুয়ালি সংস্কৃত থেকে এসেছে। যত্র, আমরা তো জানি সংস্কৃতে জ উচ্চারণ হয় না। যত্র যেটা বলবো সেটার অর্থ হচ্ছে যেখানে। আর তত্র এটার অর্থ হচ্ছে সেখানে। যত্র তত্র মানে হচ্ছে যেখানে সেখানে। তাহলে আমরা সংস্কৃততেও এটা দেখবো যে যত্র মানে হচ্ছে যেখানে, আর তত্র মানে হচ্ছে সেখানে। যত্রটা এখানে নিচে চলে এসেছে, আমি এটা একটু ঠিক করে নিই। হুম, এবার ঠিক আছে। দেখুন, যত্র, এরপর আছে তত্র, অর্থাৎ যেখানে, তারপর আচ্ছা সেখানে আগে আছে তারপর যেখানে এসেছে, আচ্ছা থাকুক। হ্যাঁ, তো দুটোকে আমরা একসাথে পড়ি। আহ যত্র শব্দটাতে যেখানে আছে যে যত্র বাড়ি তত্র মিনম, এটার বাংলা কেউ বলুন, এটার বাংলা কি হবে? যেখানে জল সেখানে মাছ। হ্যাঁ, বাড়ি মানে হচ্ছে জল বা পানি বা জলাশয়, আর সে মিন মানে হচ্ছে মাছ। তো যত্র মানে হচ্ছে যেখানে, যেখানে বাড়ি বা পানি সেখানেই হচ্ছে মাছ। যত্র বাড়ি তত্র মিনম। এরপর যে তত্র শব্দটা দিয়ে আলাদা একটা শব্দ আছে, যে আহম তত্র গচ্ছামি, আমি সেখানে যাচ্ছি বা যাই। ঠিক আছে। এরপর আম, সঞ্জয় মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ দিদি। আপনি হচ্ছে আহ যত্র বা তত্র যে কোনো একটা দিয়ে একটা বাক্য বলুন।
একটু বাংলাতে বলবো না হ্যাঁ সংস্কৃতে? হ্যাঁ, বাংলাতে বলুন, তারপরে আমরা একসাথে অনুবাদ করি। আহ, যত্র তত্র নোংরা ফেলবে না। আচ্ছা, এর এটা হচ্ছে আপনি একসাথে বলে ফেলেছেন। তারপর হচ্ছে, এটা হ্যাঁ বলুন, কিছু কি বলছেন? আম- না না, আমি এটা বাংলা বললাম আর কি। এটা কি হ্যাঁ, সংস্কৃত বলতে হবে? সংস্কৃত বলতে হবে আমাকে? সংস্কৃত আমরা করছি এখন, দেখুন। এই যত্র তত্র তো আমরা জানি, যত্র তত্র। আর হুম। আহ, যদি ময়লা আবর্জনা ধরি তাহলে হচ্ছে আহ অবকর বলে একটা শব্দ আছে, যেটার অর্থ হচ্ছে আবর্জনা বা যেটা উচ্ছিষ্ট অংশ থাকে, সেটা অবকর। এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে হচ্ছে আহ এটা হবে যত্র তত্র। বাংলাটা আবার বলুন। উম, যত্র তত্র ময়লা ফেলবে না। ফেলবে না, তাহলে লোট বা বিধিলিঙ্গ আসবে। আচ্ছা, তাহলে যত্র তত্র অবকারম ন ক্ষিপ্যতু। ক্ষিপ ধাতু এনেছি আমি। এটার অর্থ হচ্ছে ক্ষেপণ করা বা ফেলা। আচ্ছা, তাহলে পুরো এই বাক্যটা যদি একটু লিখলে আমরা দেখতে পারতাম, আসলে যে স্পেলিং গুলো সবগুলো একটু বুঝতে পারছি না। একটু জোরে বলবেন, আমি শুনতে পাইনি। এই যে সংস্কৃতি অনুবাদটা কি হবে, এটা হচ্ছে লিখলে আমরা ভালো বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা, এটা আমি এখানেই লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি আগে থেকেই বলে দিই, আমার লিখতে একটু টাইপ করতে একটু সময় লাগে, তো আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই বাক্যটা, এই যে যত্র তত্র অবকারম না ক্ষিপ্যতু, এটা কিভাবে করেছে, এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবেন? যদি লট লকারে ওই যে মানে তু হয়, এজন্য ওই যে ক্ষিপ ধাতুর সাথে। হ্যাঁ, এরপর এটা গেল বাক্যের ক্রিয়াপদ, এরপর বাকিগুলো। আর এই যে অবকরের হচ্ছে দ্বিতীয়ার জন্য অনুস্বর আসছে। হ্যাঁ, আমরা যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি যে কর্ম। কি ফেলবো না হ্যাঁ, বা কি কি ফেলবো আহ, ময়লা। তখন আসবে ময়লা, তাহলে এটা হচ্ছে বাক্যের কর্ম। আর আমরা জানি যে কর্মে কি হয়, দ্বিতীয়া। আর না, এই শব্দটাও হচ্ছে একটা অব্যয়। এটা হচ্ছে যখন ক্রিয়াপদের সামনে বসে তখন এটাকে নিষেধার্থ বোঝায়। আচ্ছা, এটার শিপ্রিয়া তো, এটা কি দীর্ঘ ইকার নাকি হ্রস্ব ইকার, আমি এটা একটু দেখে নিই। আচ্ছা, ঠিক আছে, এটা হ্রস্ব ইকার, ঠিক আছে, এখানে জফলাটা হবে না।
শিপতু, এমনটা হবে, হেলো না। এরপর আছে, আচ্ছা ওই অত্র দিয়ে উনি যেটা বলেছেন সেটাও কি লিখে দিব? হ্যাঁ দিদি, লিখে দিলে ভালো হয়। হুম। অত্র তিষ্ঠত। হ্যাঁ, দেখুন এভাবে যখন আমরা বাক্যগুলো অনুবাদ করব তখন দুটো কাজ একসাথে হয়ে যাবে আমাদের। বাক্যের যে বিভক্তির প্রয়োগগুলো সেগুলো আমরা ভালো মতো শিখে যাব, আর হচ্ছে সংস্কৃত অনুবাদটাও শেখা হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা অব্যয় প্রয়োগটা শিখছি, তাহলে অব্যয়গুলো কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও হয়ে যাবে, তো এই একসাথে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আছে সর্বত্র। সর্বত্র মানে হচ্ছে সব জায়গায়। তো এটার উদাহরণ হিসেবে এখানে আছে বায়ুহু সর্বত্র अस्ति, অর্থাৎ বায়ু সব জায়গায় আছে। এরপর আমরা আম, বাংলায় যেটা বাংলায় সহসা এবং অকস্মাৎ দুটো শব্দই আছে আমি যতটুকু জানি। আম, এই শব্দগুলো অকস্মাৎ, সহসা, এগুলো সাধারণত একটু পুরোনো দিনের যে সাহিত্যগুলো, পুরোনো দিন বলতে যে 19 শতক বা 20 শতকের শুরুর দিকের যে সাহিত্যগুলো, ওগুলোতে প্রায় দেখা যায়, যেমন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতে দেখা যায়। তারপর ওই সময়ের, বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের লেখাতে দেখা যায় অকস্মাৎ এবং সহসা এই দুটো শব্দই কিন্তু বাংলাতে ব্যবহার হয়। তো এই দুটোর অর্থ কি? হঠাৎ। হঠাৎ করে হচ্ছে বৃষ্টি আহ হলো। অভাবাত, অভাবাত অর্থাৎ হচ্ছে লংলকার এসেছে, তো হয়েছিল হঠাৎ করে, বৃষ্টি হয়েছিল। আর মাহাতি, মাহাতি এই শব্দটা দেখুন, মাহাতি, মাহাতি শব্দটাও হচ্ছে একটা অব্যয় যেটার কোনো পরিবর্তন হয় না। মহতি শব্দটার অর্থ হচ্ছে অনেক। আমরা কয়েকদিন পরে একটা গল্প পড়বো আশা করি, ওটাতে থাকবে মাহাতি বুভুক্ষা। মাহাতি বুভুক্ষা মানে হচ্ছে অনেক ক্ষুধা। আর নর্মালি মাহাতি শব্দটার অর্থ হচ্ছে অনেক। আহ এটাও হচ্ছে একটা অব্যয়। আচ্ছা না, এটা অব্যয় না, আমি কি বলছি এসব, এটা হচ্ছে একটা বিশেষণ পদ। মহতি মানে অনেক বোঝাচ্ছে না, পরিমাণ বোঝাচ্ছে না। তো আমরা জানি যখন দোষ গুণ অবস্থা সংখ্যার পরিমাণ বোঝায়, আহ কোয়ালিটি কোয়ান্টিটি বোঝায়, তখন হচ্ছে সেটা কি হয়? আহ বিশেষণ হয়। তো এখানে বিশেষণ হিসেবে এটা ব্যবহৃত হয়েছে মহতি শব্দটা। মহতি শব্দের অর্থ হচ্ছে অনেক। আর এখানে মহতি শব্দটা হচ্ছে বৃষ্টি শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। বৃষ্টি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে মহতি শব্দটাও হচ্ছে স্ত্রীলিঙ্গ আকারে ব্যবহৃত হয়েছে। এরপর আছে যে আবশ্যম, যেটার অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চিত রূপে। এখানে উদাহরণ হিসেবে যেটা আছে যে ছাত্রাহ অবশ্যম ব্রহ্মচর্যম চর্যব্রতম পালয় পালয়ে ইয়ুহু। এখানে যে শব্দটা আছে যে পালয়ে ইয়ুহু, এই শব্দটার ব্যাখ্যা কেউ করতে পারবেন? স্বর্ণালী ম্যাম ছাড়া উনি অনেকগুলো বলেছেন, অন্য একজন বলুন। এখানে যে পালয়ে ইয়ুহু শব্দটা আছে, এটা কিভাবে এলো? দিদি এখানে পালে, পালে ইহু, এটা হবে বিধিলিঙ্গের বহুবচন। হ্যাঁ, একদম ঠিক আছে, প্রথম পুরুষ বহুবচন বিধিলিঙ্গে। ওখানে থেকে কি আসে? আর ইউস বা ইউহু আসে, তো এখানে পালয়ে ইহু। ইউহু। হ্যাঁ, এটা হচ্ছে পাল ধাতু। পাল ধাতুর অর্থ হচ্ছে লালন পালন করা বা টেক কেয়ার করা। তো পাল ধাতু যখন প্রয়োগ হয় তখন পালয়,
এমনটা হয়ে যায়। পালাইয়া। আমরা জানি যে বিধিলিঙ্গের ক্ষেত্রে যে সকল ধাতুর পরে অ উচ্চারিত হয় সেগুলোর ক্ষেত্রে ইউজটা ইউজ হয়ে যায়, অর্থাৎ রস্বই, তারপর আহ জয় রস্যু, তারপর বিসর্গ বা নুনটা শয় হসন্ত। তো এটা হচ্ছে সন্ধির নিয়মে হয়েছে, আমি এখানে এটা লিখে দিচ্ছি, তাহলে এটা বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে পাল ধাতু থেকে এসেছে। পাল ধাতু, যেটার প্রয়োগ করার সময় কি হয়ে যায়, পালাইয়া, এর সাথে কি যুক্ত হয়েছে, যোগ ইউজ। ইউজটা কখন হয়, যখন হচ্ছে বিধৃং এর ক্ষেত্রে যখন আহ ধাতুর শেষে অ উচ্চারিত হয়। হুম, পালাইয়া, এটার শেষে অ উচ্চারিত হচ্ছে, তাই এটার সাথে ইউজ যুক্ত হবে। তো আপনাদের এখনো সন্ধি পড়ানো হয়নি। সন্ধি পড়ানো সন্ধি পড়ানো হলে ওখানে দেখবেন যে শেষের অ, কালকে দিয়ে দিও। অ এবং ই যুক্ত হয়ে পালাইয়া, এটার শেষে অ উচ্চারিত হচ্ছে, আর ইউসের প্রথমে আছে রস্বই। তো এখানে অ এবং অ যোগ ই, এটা কি হয়ে যায়, সন্ধির নিয়মে হয়ে যায় এ বা এ কার। তাই এখানে পালাইয়ুস না হয়ে বা ইউহু না হয়ে কি হয়েছে, পালাইয়ে ইউহু। এখানে এই কারটা কেন এসেছে এবার বুঝেছেন, এটা সন্ধির নিয়মে এসেছে। দিদি, গুণের যে সূত্রটা আছে ওইটা, কিসের সূত্র? সন্ধিতে যে গুণ সূত্র আছে আদ গুণঃ। হ্যাঁ, সন্ধির যে স্বরসন্ধির নিয়মগুলো ওখানে আমরা কয়েকদিন পরে সন্ধির ক্লাস নেওয়া হবে, ওখানে দেখবেন যে অ বা আর সাথে অ বা আ যুক্ত হলে আ হয়ে যায়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এরকম করে। এই শব্দটা মূলত হচ্ছে একটা ক্রিয়াপদ, এটা বিধিলিঙ্গ থেকে এসেছে, যার প্রথম পুরুষ বহুবচনের রূপ ইউজ যুক্ত হয়েছে পাল ধাতুর সাথে। অর্থাৎ পাল ধাতুর অর্থ হচ্ছে মেনটেইন করা বা পালন করা। তো এখানে কি বোঝাচ্ছে, পালন করা উচিত। উচিত অর্থে সাধারণত বিধিলিঙ্গ ব্যবহৃত হয়। এখানে কি বলছে, ছাত্রাহা অবশ্যম ব্রহ্মচর্য ব্রতম পালয়ে ইউহু, মানে ছাত্রদের অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত, যারা ছাত্র অবস্থায় আছে তাদের, তাদের কথা বলছি। ব্রহ্মচর্য ব্রত মানে আমরা জানি যে আহ কঠোর নিজেদের যে পড়াশোনা সেটাকেই হচ্ছে টপ মনে করা, ছাত্রাণাম অধ্যয়নম তপ, আহ, অধ্যয়ন অধ্যয়নকে নিজেদের তপস্যার মতো করে দেখা এবং একটা রুটিন লাইফ লিড করা, এটাকে হচ্ছে ব্রহ্মচর্য ব্রত বলে। এবং আমাদের যে চারটা আশ্রম আছে সেটার মধ্যে ব্রহ্মচর্যর ব্রহ্মচর্যর পরেরটা কি জানি ছিল, 2 নাম্বারটাই ভুলে গেলাম, যেটাতে বিয়ে হয়। গৃহস্থ। হ্যাঁ হ্যাঁ, গৃহস্থ, গৃহস্থ। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, তারপর হচ্ছে আহ শেষেরটা সন্ন্যাস। সন্ন্যাস। সন্ন্যাস, হ্যাঁ সন্ন্যাস। হ্যাঁ। তো এখানে যে বিবাহের আগ পর্যন্ত, অর্থাৎ কিশোর বা কিশোর অবস্থায় বা তরুণ বা তরুণী পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকুতে আমরা সাধারণত শিক্ষা গ্রহণ করি। আর এই টাইমেই হচ্ছে আমাদের ওই যে ডিসিপ্লিন থাকতে বলা হচ্ছে, যে আমাদের স্টাডিতে ফোকাস করার কথা বলা হচ্ছে। তো এটার কথাই বলছে যে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। এরপর আছে ইত্থম। ইত্থম মানে হচ্ছে এই রূপ, এই রকমই। তো এখানে দেখুন, যে উদাহরণটা আছে, আমি এটা মুছে দিচ্ছি, এটা যেহেতু নোটে থাকলে এটার অসুবিধা হতে পারে। হ্যাঁ, ইত্থম যেটা আছে, যে বালকাহা ইত্থম সরলাহা ভবন্তি, অর্থাৎ বালক শব্দের প্রথমা বহুবচন হয়েছে।
বালকাহ ইত্থম মানে এইরূপ, সরলাহ ভবন্তি এইরূপ সরল হয়, মানে খুব সরল, এরকম বোঝাচ্ছে আর কি। বা গল্পের ক্ষেত্রে আমরা যখন এই রূপ বলবো তখন হচ্ছে আমরা ইত্থম শব্দটার প্রয়োগ দেখবো। আহ এরপর আছে উতা। উতা অর্থ হচ্ছে অথবা বা অর, আমরা ইংলিশে যেটা অর বলি। তো এখানে যে বাক্যটা আছে সেটা হচ্ছে ভবান কাফিম পিবতি উতা চায়ম। এটার অর্থ কেউ একজন বলুন, এই বাক্যটার অর্থ কি? আপনি ভবান কি মানে কফি এখানে তো পান একজন করতে চান? পুরুষ কাউকে সম্বোধন করে বলা হয়েছে, মানে কফি নাকি চা নিতে চাচ্ছে এটা জিজ্ঞেস করছে। কফি অথবা চা। হ্যাঁ, কি চাও? চাওয়ার কথা বলেনি এখানে, পিবাতি পা ধাতু থেকে এসেছে, পান করার কথা বলছে। কফি অথবা চায়ের মধ্যে কোনটা পান করতে চাও? হ্যাঁ, কোনটা পান করবে বা কোনটা পান করো এরকম জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখবো, যে কফির সংস্কৃত হচ্ছে কাফি, আর চার সংস্কৃত হচ্ছে চায়া। জিজ্ঞেস করছে যে কফি খাবেন নাকি চা, বা কফি পান করবেন বা নাকি চা। এরকম উত্তর দিয়ে আরেকটা বাক্য বলুন। এটা বলবেন আহ কুষাণ অধিকারী মহোদয়। দিদি নমস্কার। নমস্কার। আপনি ফুটবল খেলবেন নাকি ক্রিকেট খেলবেন? এটা ফুটবল তো পাদ, পাদ কন্দুকম, ক্রিকেটের সংস্কৃত। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আপনি তো ভাবেন বা ভাবাতি, তারপর হচ্ছে ক্রিকেট নাকি ফুটবল। আহ ফুটবল। পাদকন্দকম। পাদকন্দকম ক্রিয়তি হ্যাঁ, উত। বিরতি। উত ক্রিকেটটা কি হবে দিদি? এটা হচ্ছে বল্ল, বল্ল কন্দুকম। শব্দটা হচ্ছে বল্ল বল্লভ। কন্দুকা, একই রকম পাদ কন্দুকা। তো দুটো থেকে যখন আমরা, যেহেতু দুটোই হচ্ছে আহ কি বল অকারান্ত পুল্লিঙ্গ শব্দ, তো যখন আমরা প্রয়োগ করব তখন হচ্ছে দ্বিতীয়ার প্রয়োগ করছি আমরা, দ্বিতীয়ার এক বচনের। তো আমি এখানে পাদ কন্দুকম এবং বল্ল কন্দুকম এরকম করে বলবো, যে ভবান পাদ কন্দুকম ক্রীড়তি উত বল্ল কন্দুকম। বল্ল মানে হচ্ছে বল্ল, বলতে বোধহয় বল বোঝাচ্ছে, হতে পারে। তাহলে এটা কি হবে, ভবান। ভবান পাদকন্দকম ক্রিয়তি উত বল্লকিন্দকম। হ্যাঁ।
আপনি কোনটা পছন্দ করেন, যিনি বললেন এই বাক্যটা? দিদি ফুটবল। বার্সেলোনা ফ্যান? না দিদি, আমি এমনি ক্লাবের খেলাগুলো কম দেখি আর কি। ব্রাজিল। আমার থেকে অ্যাটলিস্ট বেশি দেখেন, আমি তো দেখিই না। আচ্ছা। ভবানীর ওখানে দিদি একটা স্টেজ এখানে হবে। এই যে আহ শেষের শব্দটাই কি অনুস্বর হবে নাকি ময় হসন্ত? বাক্যের শেষ শব্দের মানে বল্ল কন্দুকং এর এটা কি কন্দুকং হবে না কন্দুকম? সাধারণত ময় হসন্ত তো হয় আহ, স্বরবর্ণ থাকলে, তো এটার শেষে তো আর কোনো শব্দ নেই। ও ঠিক আছে, আমাদের ওই যে মহারাজা যখন ক্লাস নিয়েছিলেন এরকম বলেছিলেন যে স্বরবর্ণ থাকলে অথবা যদি বাক্যের শেষে থাকে, এই জন্য আমি বলেছি দিদি। ঠিক আছে। আচ্ছা, বাক্যের শেষে থাকলেও বলেছেন। নমস্কার, আপনাদের ক্লাসটা কোনো কারণে রেকর্ড করা হয়নি, তাই আমি এখানে আবার বলছি এগুলো। দেখুন, এখানে হচ্ছে আমরা উত্তর পর্যন্ত পড়েছিলাম, এরপর আছে যে তু, কিন্তু বা পরন্তু, যার অর্থ হচ্ছে কিন্তু। তো আমরা এখানে বাক্য হিসেবে দেখছি যে সহ ধনিকঃ অহম তু দরিদ্রঃ, যে সে ধনী, আমি কিন্তু দরিদ্র। আর এখানে যেহেতু ক্রিয়াপদটা উজ্জ্ব আছে, তাই আমি এখানে ধরে নিয়েছি যে এখানে ক্রিয়াপদ হচ্ছে আসমি। আজ ধাতুর সাথে উত্তম পুরুষ এক বছরের মিল লাগিয়ে আসমি, অর্থাৎ সে ধনী কিন্তু আমি দরিদ্র। এরপর আছে অপিচা। অপি একটা অব্যয়, চা একটা অব্যয়। তো অপি অর্থ হচ্ছে ও, এবং চ অর্থ হচ্ছে এবং। দুটো যখন মিলিত হবে তখন এটা আরেকটা অব্যয় হবে, সেটার অর্থ হচ্ছে আরো। আহ তো এটা হচ্ছে যখন আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করতে চাইবো কোনো বাক্যে, অথবা হচ্ছে কোনো কিছু জোর দেওয়ার ক্ষেত্রে বলবো, তখন হচ্ছে অপিচাটা আসবে। এটা হচ্ছে যখন আমরা যেমন এখানে যে বাক্যটা আছে দেখুন, অপিচা ভবান মম মিত্রম। এটা এমন হতে পারে যে ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে এমন কিছু বলেছে যেটা আপনার পছন্দ হয়নি, বা যেটা আপনি তার থেকে এক্সপেক্ট করেননি। তো এরপর তো আপনি অভিমানের সুরে বললেন যে তুমি আরো আমার মিত্র, তুমি এভাবে কিভাবে বললে। তো এটার যদি আমরা সংস্কৃত করতে চাই তখন এটা হবে যে অপিচা ভবান মম মিত্রম, তুমি আরো আমার মিত্র হও। এরপর যেটা আছে যে আপিচা দুগ্ধম ইউক্তম কারতু। এটা হচ্ছে যখন আমরা দুধ দিয়ে কোনো খাবার বানাবো, বা দুধের কিছু বানানো হয়েছে, এটাতে কিন্তু দুধ আগে থেকে দেওয়া হয়েছে, যখন আরো একটু যুক্ত করব, আরো অল্প দুধ যুক্ত করব, তখন আপিচা শব্দটা আমরা ব্যবহার করবো যে আপিচা দুগ্ধম ইউক্তম কারতু, অর্থাৎ আরো দুধ যুক্ত করো। কারাতুটা কৃ ধাতু থেকে এসেছে, লোট প্রকারের প্রথম পুরুষ এক বচনের তুলে গেছে, অর্থাৎ করো, আদেশ অর্থে বোঝাচ্ছে। এরপর আছে যে প্রায়ঃ বা প্রায়ণ। প্রায়ই আমরা ইংলিশে যে অফেন শব্দটা ইউজ করি, OFTEN, এই শব্দটা, অর্থাৎ যে কাজটা আমরা প্রতিদিন করি না, বা প্রতিদিন করা হয় না, সপ্তাহে 5 কিংবা 6 দিন করি, বা মাসে এরকম মাসের মধ্যে 20-25 দিন করা হয়, এরকম কাজে আমরা বলি যে প্রায়ই করি। তো এখানে আছে যে প্রায় বা প্রায়ণ তে ক্রীড়াঙ্গনে ক্রীড়তি, যে তারা প্রায়ই ক্রীড়াঙ্গনে বা খেলার মাঠে খেলে। তে শব্দটা হচ্ছে তৎ শব্দের প্রথম আর বহু বচনের রূপ, তাই এখানে ক্রিয়ার ধাতুর সাথে লট লকারের প্রথম পুরুষ বহু বচন হয়েছে, অন্তি হয়েছে। এরপর আছে পুনঃ, অর্থাৎ পুনরায়। পুনঃ সীতা অযোধ্যায়াহ বর্ণম আগচ্ছত। এখানে আগচ্ছত হচ্ছে বাক্যের ক্রিয়া, লং লকার লেগেছে গম ধাতুর সাথে, প্রথম পুরুষের এক বচন। তো এখানে আগচ্ছত অর্থাৎ গিয়েছিলেন। তো পুনঃ সীতা, পুনরায় সীতা, অযোধ্যায়াহা, অযোধ্যা শব্দটা এসেছে লতা শব্দের মতো, আকারান্ত স্ত্রীলিঙ্গ, পঞ্চমীর এক বচন হয়েছে, অর্থাৎ অযোধ্যা থেকে। বনম আগাচ্ছেদ, অর্থাৎ পুনরায় সীতা অযোধ্যা থেকে বনে গিয়েছিলেন। তারপর আছে সদ্যা বা সাপাদি। এখানে আছে তৎক্ষণাৎ, যখন ইনস্ট্যান্টলি আমাদের কিছু করতে হবে তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। এখানে আছে যে আহম সদ্যহ বা সাপাদি তাস্য গৃহম গমিষ্যামহ, অর্থাৎ আমি তৎক্ষণাৎ তার গৃহে যাব। গমিষ্যামি, গমিষ্যাম, শ্যামি, শ্যামি কখন হয়, যখন লিট লকার হয়, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা বলে, ভবিষ্যৎকালের উত্তম পুরুষ এক বচন লেগেছে সে আমি যাব, এমনটা বোঝাচ্ছে। এরপর হচ্ছে এরপরে যে বাক্যটা আপনারা বলেছেন সেরকম একটা বাক্য, যে সে
তৎক্ষণাৎ কাজটি করেছিল। তো এটার আমরা সংস্কৃত করেছি সহ সদ্যহ বা সপদি এতৎ কার্যম অকরৎ। এতৎ শব্দটা হচ্ছে একটা সর্বনাম পদ, এটা আপনার ব্যাকরণ কৌমুদী বা কণিকাতে পেয়ে যাবেন রূপ, শব্দরূপ। এটার অর্থ হচ্ছে দিস বা দ্যাট, এই কার্যটি বা এই কাজটি করেছিল। এটাকে আমরা এভাবে করে বলছি যে সহ সদ্যহ বা সপদি এতৎ কার্যম অকরৎ, সে এই কাজটি তৎক্ষণাৎ করেছিল। এরপর আছে ঝটিতি, যার অর্থ হচ্ছে শীঘ্রই। তো এখানে আপনাদের যে অব্যয়ের যে শীটটা দেওয়া হয়েছে সেখানে আমার যতটুকু মনে পড়ছে ওখানে ছিল যে বৃষ্টি আসছে, তাই শীঘ্রই বাড়িতে প্রবেশ করো বা ঘরে প্রবেশ করো। তো এখানে এটা আছে যে ঝটিতি গৃহম প্রবিশতু, শীঘ্রই গৃহে প্রবেশ করো। প্রপূর্বক বিষ ধাতু আছে এখানে, তার সাথে হচ্ছে লোট লকারে টু লেগেছে, অর্থাৎ প্রথম পুরুষ একবচনে প্রবেশ করো এমনটা বোঝাচ্ছে। এরপর আছে আম। যখন আমাদেরকে সংস্কৃততে কেউ আহ হ্যাঁ বোধক বা না বোধক বাক্য বলছে, হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন আমাদের উত্তর যদি হ্যাঁ হয় তখন আমরা এটা বলবো যে আম। এখানে যে যেমন একটা উদাহরণ আছে, ইউয়াম সংস্কৃতম পঠথ কিম। ইউয়াম হচ্ছে আমরা ত্বম ইউবাম ইউয়াম পড়েছি, এটা হচ্ছে তোমরা সকলে বা প্রথমার বহু বচন নির্দেশ করে। তো এখানে অনেকজনের কথা বলেছে, তাই পঠথ এই শব্দটাতে আর মধ্যম পুরুষের বহু বচন লেগেছে পঠ ধাতুর সাথে। অর্থাৎ তোমরা সংস্কৃত পড়েছো কি, এরকম যে জিজ্ঞেস করা হয়েছে তখন উত্তরে বলছে আম বয়াম সংস্কৃতম পঠামহ। আম মানে হ্যাঁ, বয়াম মানে হচ্ছে আমরা। আহ এটাও হচ্ছে আসমাত শব্দের প্রথমার বহুবচন, আমরা সকলের কথা বলছে। সংস্কৃতম পঠামহ, পঠ ধাতুর সাথে উত্তম পুরুষের বহুবচন লেগেছে লট লকার, অর্থাৎ আমরা সংস্কৃত পড়েছি বা পড়ি। এরপর আছে মা বা না। আমরা বলেছি যে সংস্কৃততে মা শব্দটা কখনোই মাতাকে নির্দেশ করে না, এটার অর্থ হচ্ছে না বা নিষেধার্থক। যখন কিছু বলতে হয় তখন আমরা মা শব্দটা ব্যবহার করব। এখানে দেখুন যে এখানে ত্বম শব্দটা ব্র্যাকেটে আছে, যে ত্বম এতদ ব্যঞ্জনম মা খাদ। তো এখানে অর্থাৎ ত্বম শব্দটা উজ্জ্ব আছে, বাক্যের কর্তা এখানে উজ্জ্ব আছে, তো তখন আমরা এখানে ধরে নিব যে এখানে ত্বম আছে। কেন? কারণ খাদ দেখুন, এটা হচ্ছে লট লকারের মধ্যম পুরুষ এক বচনের, লট বলছি লোট লকারের মধ্যম পুরুষ এক বচনের হি, খাদা হি লাগার কথা ছিল, খাদা হি এটা উজ্জ্ব আছে, খাদা হয়েছে। তাই আমরা এখানে ধরে নিব যে এখানে কর্তা হিসেবে ত্বম আছে। বলছে যে এতদ ব্যঞ্জনম, অর্থাৎ এই তরকারিটা বা এই আইটেমটা খেও না, খেতে নিষেধ করছে এমনটা। এরপর আপনারা যেটা বলেছেন যে ত্বম তত্র মা গাছ, অর্থাৎ তুমি সেখানে যেও না। ত্বম অর্থ হচ্ছে তুমি, তত্র মানে হচ্ছে সেখানে, মা গাছ মানে হচ্ছে যেও না। গম ধাতুর সাথে লোট লকারের মধ্যম পুরুষ এক বচন। তো এখানে যে কয়টা অব্যয় ছিল, এখান থেকে হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হলো এখান থেকে এই যে কটা অব্যয় আছে এই স্লাইডে, এখান থেকে আপনারা হচ্ছে যে কোনো পাঁচটা কিংবা আহ পাঁচটা নয়, ছটা কিংবা সাতটা অব্যয় আপনাদের ইচ্ছে মতো পছন্দ করে তা দিয়ে বাক্য রচনা করে পাঠাবেন। আর চেষ্টা করবেন বাক্যগুলো যাতে সিম্পল বাক্য হয় বা সাধারণ বাক্য। আমরা যেহেতু এখনো সংস্কৃততে অসমাপিকা ক্রিয়া এবং আরো জটিল জটিল যে বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় সেগুলো আমরা শিখিনি, তাই আমরা যা শিখেছি, যেটুকু শিখেছি সেটা দিয়ে আমরা চেষ্টা করব বাংলা থেকে সংস্কৃত রূপান্তর করতে এবং এই এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে। এরপর কোথাও বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবে। আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।